আমার বোন। তনিমা তা শুনে হালকা হেসে বলল, তাই ভাবছিলাম। তখন ভয় পেয়ে নিজের আগে বোনকে প্রোটেক্ট করার ব্যাপারটা অনেক সুন্দর ছিল। তবে জানো, আমার কোনো বোন নেই, তাই আমি এই ব্যাপারগুলো মিস করি। তার কথায় যেন তাহিয়ার মন গলে গেল। উৎসুক মন নিয়ে তৎক্ষণাৎ তনিমার সামনে বসলো। তার পাশে মেহরিনও এগিয়ে এসে বসলো। দুজনেই তার ব্যাপারে জানতে আগ্রহী। তাহিয়া আগ্রহ দেখিয়ে আগে থেকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? তনিমা না, তনিমা আমার নাম। আর তোমাদের? তাহিয়ার সঙ্গে সঙ্গে উত্তর দিল। আমার নাম তাহিয়া। কথাটুকু বলতেই তনিমা তাহিয়ার হাতে চিমটি মেরে বলল, সেম পিচ। আমার নামও টিডি, তোমার নামও টিডি। তাহিয়া কিছুটা নড়ে চড়ে চোখ মুখ কুঁচকে হাত ঘষতে লাগলো। বেশ জোরেই চিমটি দিয়েছে তনিমা। তা দেখে পাশ থেকে মেহরিন সঙ্গে সঙ্গে তনিমাকে পাল্টা চিমটি দিয়ে বসে। সঙ্গে সঙ্গে তনিমা আউজ শব্দ করে হাত ঘষতে ঘষতে কপাল কুঁচকে তাকায় মেহরিনের দিকে। দেখে মেহরিন রাগী চোখে চেয়ে আছে তার দিকে। এই, তুমি আমাকে চিমটি দিলে কেন? মেহরিন সঙ্গে সঙ্গে ঝাঁঝালো কণ্ঠে উত্তর দিল, তুমি আমার বান্ধবীর হাতে চিমটি কেন দিলে? ওটা তো মজা করে দিয়েছি। তাহলে আমিও মজা করে দিয়েছি। তনিমা চুপ হয়ে যায়। বুঝতে পারছে দুটোর মধ্যে একটাকে কিছু করলে আরেকটা ছাড়বে না। তারা বন্ধু হবার বদলে শত্রু হয়ে যাচ্ছে দেখে তনিমা তড়িঘড়ি বলল, আরে তোমরা কি আমাকে এনিমি ভাবছো? চিল ব্রো, আমি তোমাদের ফ্রেন্ডেরই মতো। তালহা ভাইয়া বলেছিল তোমরা আমার বয়সী, সো উই আর ফ্রেন্ডস, ওকে? তালহার কথা শুনতেই মেহরিনের ভাবনা বদলে যায়। দ্রুত জিজ্ঞেস করলো, উনি কে এসেছেন? তনিমার কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। উনি উক্তি শুনে সে ঠিক বুঝে উঠতে পারল না কার কথা বলছে। উনি আবার কি? তালহা ভাইয়ার কথা জিজ্ঞেস করছে। ও আচ্ছা, হ্যাঁ আমি তো তোমাদের সাথে এসেছি। মেহেরিন দ্রুত ওড়নাটা গায়ে দিয়ে ছুটে যায় তালহার রুমের দিকে। সেই সকালের পর আর দেখেনি লোকটাকে। দুপুরে খেতেও আসেনি, খেয়েছে কিনা কে জানে। ভাবতে ভাবতে তালহার রুমের সামনে চলে আসে। দরজা খোলা দেখে নক না করে রুমে ঢুকে পড়ে। ঢুকতেই তালহার মুখোমুখি পড়ে যায়। মাথা তুলে তালহাকে দেখতেই শক্ত হয়ে দাঁড়িয়ে যায়। তালহার পরনে সাদা রঙের শার্ট, শার্টের হাতা দুটো গুটিয়ে রাখা। কালো ঘড়িটা কবজিতে চকচক করছে। মেহরিন একটা জিনিস লক্ষ্য করে সবসময়ই, আর যাই হোক ঘড়ি পরা মিস হয় না তার। নিচে কালো প্যান্ট, এই সাদা কালোর কম্বিনেশনে তাকে এমন মানিয়েছে যে চোখ সরানো দোষ হয়ে যাচ্ছে। তা কি তালহা বুঝে তার এসব লোকে কেউ বেহুশ হওয়ার উপক্রম? মাথা চুল ভেজা, সম্ভবত মাত্রই গোসল সেরে বেরিয়েছে। ভেজা চুল কপালে দুপাশে নেমে এসছে, কিছুটা এলোমেলো। আবার সেই এলোমেলোতেই যেন অদ্ভুত পরিপাটি লাগছে তাকে। ওই যে কিছু সুন্দর মানুষ থাকে না, তারা যেভাবেই থাকুক সেভাবেই সুন্দর লাগে। তালহাকেও তার কাছে ঠিক তা লাগছে। তবে এটা কি আসলেই নাকি শুধু তার চোখে লাগছে? তার ভাবনার মাঝে তালহা মুচকি হেসে মেহরিনের বাম হাত ধরে এক ঘোরান্তিতে সামনের দিকে ফিরিয়ে হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে দরজার দিকে হাঁটা দেয়। তার এহেন কাণ্ডে অবাক হয়ে ঘাড় কাত করে তাকায় মেহরিন। তালহার চোখে এখন মোটা ফ্রেমের চশমাটা লাগানো, আর এই চশমা পরা তালহাকে যেন একটু অন্যরকম সুন্দর লাগে। সিরিয়াস মানুষ তো লাগে, সঙ্গে মেহরিনের কথা মতো ভয়ানক কিউটও লাগে। পাশাপাশি হাঁটায় তার গায়ের সাবানের গন্ধটা এসে মেহরিনের নাকে লাগছে। এটাও যেন অদ্ভুতভাবে তাকে আকর্ষণ করছে। ঘ্রাণটা আরেকটু উপভোগ করতে আরেকটু গা ঘেঁষে আসে। তার উপস্থিতি বুঝে তালহার মুখের হাসি আরো গাঢ় হয়। পায়ের গতি আরো ধীর করে ফেলে, যেন এই মুহূর্তটা আরো দীর্ঘায়িত হয়। তবে মেহরিন তার তো সেদিকে খেয়ালই নেই। সে তো নিজের মতো তার তালহাকে দেখতে ব্যস্ত। গলার কাছে দুটো বোতাম খোলা, সেখানে পানির ফোঁটা স্পষ্ট, যা এখনো শুকোয়নি। তা দেখতে দেখতে মেহরিন প্রশ্ন করল, মাত্রই গোসল করেছেন? তালহা নিচু কণ্ঠে উত্তর দিল। হুম। মেহরিন ফের প্রশ্ন করল। খেয়েছিলেন দুপুরে? না, আপনি খেয়েছেন? মেহরিন মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বুঝিয়ে প্রশ্ন করল। শার্টের উপরের দুটো বোতাম লাগাচ্ছেন না কেন? তালহা আর চোখে তার দিকে তাকিয়ে দোতলার করিডোরের একদম শেষ মাথায় গিয়ে দাঁড়ালো। মেহরিনের হাত ছেড়ে দুহাত পকেটে ঢুকিয়ে জিজ্ঞেস করল। কেন? খারাপ লাগছে এভাবে? তার প্রশ্নে খানিক বিরক্তির চোখে তাকায় মেহরিন। এ আবার কেমন কথা? খারাপ লাগছে মানে?
তার তো জিজ্ঞেস করা উচিত ছিল আগের চেয়ে বেশি সুন্দর লাগছে নাকি। তবে এসব অহেতুক ভাবনা সাইডে রেখে মিনমিনে গলায় বলল, ভালোই লাগছে। তা শুনে তালহা কপাল কুঁচকে জিজ্ঞেস করলো। তাহলে দেখাচ্ছে না কেন? মেহেরিন চোরা চোখে তাকায়, মনে মনে বিড়বিড়ায়, আপনার নর্মাল লুকেই হার্টবিট ফাস্ট হয়ে যায়, তার উপর এই চশমা, এটা তো বাড়াবাড়ি হয়ে গেছে। আর চোখে খুঁটিয়ে দেখেই মনের ভেতর উথাল পাথাল শুরু হয়ে গেছে। আবার সোজাসুজি তাকালে তো হার্ট অ্যাটাক করবো নিশ্চিত। না মেহেরিন, তোকে এভাবে গলে গেলে চলবে না। নিজেকে সামলে তালহা চোখে চোখ রাখে। চশমার ভেতর দিয়ে তার চোখের মণিটা যেন আরো কালো আরো গভীর দেখাচ্ছে। তার উপর সেই দৃঢ় দৃষ্টি নিজের দিকে আটকে আছে। টের পেতেই লজ্জায় মাথা নুয়ে ফেলে। কি হলো? লজ্জা লাগছে। তার কথায় তালহা এক চিলতে হেসে কিছুটা ঝুঁকে বলল, দেখি লজ্জা লাগলে আপনাকে কেমন লাগে। মেহেরিন শরমে যেন আরো গুটিয়ে যায়, চুপ করে দাঁড়িয়ে আছে। তালহাও নীরবে তাকিয়ে আছে একদম স্থির চোখে, যেন তার অর্ধাঙ্গিনীর মুখের প্রতিটা ভাব পড়ছে। কয়েক সেকেন্ড নীরবতা কাটতে মেহরিন মাথা তুলে তাকায়, ধীর গলায় প্রশ্ন করে, এখন কি আপনি বের হবেন? তালহা মাথা নেড়ে হ্যাঁ বলতেই মেহরিন চোখ বড় বড় করে তাড়াতাড়ি বলে। এভাবেই বের হবেন? তালহা তার হাবভাব দেখে ভ্রকুচকে বলল। হ্যাঁ। মেহরিন উত্তেজিত হয়ে বলল, না না, এভাবে বের হবে না, শার্টের উপরে বাটনগুলো লাগান। তালহা যেন পুরা পুরা গন্ধ পেল। বউটা তাকে নিয়ে ভয়ঙ্কর জেলাস। তাকে একটু বাজাতে বলল। থাক না এমন, এটা স্টাইল। মেহরিন মাথা দুদিকে নাড়িয়ে কাট কাট কণ্ঠে বলল, দরকার নেই এত স্টাইলের। কেন? এভাবে গেলে সমস্যা কি? মেহরিন বিরক্ত চোখে তাকিয়ে বলল, মেডিকেলে কত নার্স সিস্টার আছে, তারা আপনাকে দেখুক, আপনি এটাই চাচ্ছেন? তাহলে যান, তবে আমার সাথে কথা বলবেন না আপনি। তাকে এমন রাখতে দেখে তালহা শব্দ করে হেসে উঠল। মাথা নাড়িয়ে না করে নরম কণ্ঠে বলল। তাহলে লাগিয়ে দিন আপনি। মেহরিনও কথা না বাড়িয়ে এগিয়ে গিয়ে তালহার বুকের বোতামগুলো লাগাতে লাগলো। তালহার সুযোগ বুঝে ঝুঁকে মাথাটা নিচু করে তার ভেজা চুল ঝাড়া মারে। সাথে সাথে পানি ছিটিয়ে পড়ে মেহরিনের চোখে মুখে। মেহরিন মুচকি হেসে পিছিয়ে যায়, তবে পর মুহূর্তেই অন্য কাণ্ড ঘটিয়ে বসে। এগিয়ে এসে তালহার শার্টের কলারে নিজে ঠোঁট ছোঁয়ায়। ঠোঁটে থাকা হালকা গোলাপি লিপবামের দাগ কিছুটা লেগে যায় সাদা শার্টে। তা দেখে নিজে আবার মুছতে লাগে, তবে উঠছে না। তালহা চুপচাপ তার কাণ্ড দেখছে। এক পর্যায়ে উঠছে না দেখে অপরাধী চোখে তাকাতে তালহা হেসে মেহরিনের হাত আবারও আঁকড়ে ধরে কলারটা উল্টে নিচে নামতে লাগলো। কয়েক সিঁড়ি নামতেই নিচে তার মাকে দেখে হাত ছেড়ে দেয়। টেবিলে বসতেই তিতলি বেগম খাবার এগিয়ে দিলেন। মেহরিনকে দেখে টুকটাক কথা বলতে লাগে। তালহা এক লোকমা ভাত মুখে দিয়ে মায়ের দিকে ভালোভাবে তাকিয়ে বলল। তুমি এখনো ফ্রেশ হতে যাওনি? তিতলি বেগম একটু চুপসে গিয়ে বললেন, এই তো তোকে খাবার দিয়ে এখনই যাব। মার উত্তর শুনে তালহার চোখ মুহূর্তেই রাগে কড়া হয়ে উঠল। ছেলের রাগী দৃষ্টি দেখে তিতলি বেগম অস্থিরতায় এদিক ওদিক তাকাতে লাগলেন। আম্মু, তুমি কি একটু বেশি করছো না? এই যে আমি এক্ষুনি যাব ফ্রেশ হতে। তালহা বিরক্ত হয়ে চোখ সরিয়ে নেয়। নরম অথচ কঠোর গলায় বলল, তুমি আমার কথার কোনো দামই দাও না। আমার কি হাত পা নেই? আমি কি নিচে খাবার নিয়ে খেতে পারবো না? তোমাকে আসার পর কতবার বললাম আগে নিচে ফ্রেশ হয়ে খাবে। এসব কি ফাও বললাম? তাহলে বলো, আর কখনো তোমাকে কিছু বলতে যাবো না। তোমার যা খুশি তাই করো। মেহরিন আর তিতলি বেগম চোখাচোখি করছেন। তিতলি বেগমের মুখ অপরাধীর মতো ছোট হয়ে আছে। তা দেখে মেহরিনের মুখে চাপা হাসি ফুটে উঠল। এটা নতুন কিছু নয়। তালহা প্রায়ই তার মাকে ছোট বাচ্চার মতো শাসন করে, কারণও আছে। তিতলি বেগম সবার খোঁজ নিতে নিতে নিজের কথা বেমালুম ভুলেই বসেন। মেহরিন চোখের ইশারায় তাকে আশ্বাস দিয়ে বলল, আন্টি তুমি যাও ফ্রেশ হতে, ওনার কিছু লাগলে আমি আছি তো। তিতলি বেগম আর কিছু না বাড়িয়ে ঘরে চলে গেলেন। মেহরিন তালহার পাশের চেয়ারটা টেনে বসে গালে হাত রেখে তার মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করল। আপনার সব দিকে এত নজর থাকে কি করে? তালহা একবার মাথা তুলে তাকিয়ে আবার ভাত মাখতে মাখতে বলল, দায়িত্ব দায়িত্ব মানুষকে বদলে দেয়। যখন দায়িত্বের ভার কাঁধে নেমে আসে তখন ছন্ন ছাড়া ছেলেটাও বদলে যায়। দায়িত্ববোধ এমন এক অদৃশ্য শক্তি যা মানুষকে নিজের সীমা ছাড়িয়ে
সবাইকে আগলে রাখতে শেখায়। কথা বলতে বলতেই তালহা হঠাৎ এক লোকমা ভাত মেহরিনের মুখের দিকে এগিয়ে ধরল। মুহূর্তে মেহরিন স্তব্ধ হয়ে যায়, তার দিকে তাকিয়ে আছে অবাক চাহনিতে। তালহার এমন ব্যবহার সে স্বপ্নেও কল্পনা করেনি। সে যেন তার চাওয়া থেকেও একটু বেশি বেশি পেয়ে যাচ্ছে। মনের ভেতর প্রশ্নের ঝড়, সে কি একটু বেশি ভালোবাসা পেয়ে যাচ্ছে? এ ভালোবাসা কি তার ভাগ্যে সইবে? মেহরিনকে চুপচাপ দেখে তালহা চোখের ইশারায় বলল, হাঁ করো। মেহরিন হালকা করে হাঁ করতে সযত্নে ভাত তার মুখে তুলে দিল তালহা। সঙ্গে সঙ্গে মেহরিনের চোখ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তা দেখে তালহা অস্থির হয়ে উঠল। বা হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে চোখের পানি মুছে দ্রুত পানির গ্লাস এগিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, জ্বর লেগেছে? খারাপ লাগছে? মেহরিন তার বাম হাতটা আঁকড়ে ধরে আলতো হেসে বলল। আমি ঠিক আছি, অস্থির হবে না। এর মাঝে তানিয়া বেগমের গলা শুনে মেহরিন উঠে রান্নাঘরে চলে যায়। তালহাও খাওয়ায় মন দেয়। মেহরিন নিজের জন্য চা আর তালহার জন্য এক কাপ কফি বানিয়ে ফেলল। ততক্ষণে তালহার খাওয়া শেষ। সোফায় হেলান দিয়ে সবেমাত্র বসেছে। মেহরিন কফির কাপ বাড়িয়ে দিলে সে হেসে তা নিয়ে বলল, আমি মাত্রই ভাবছিলাম কফির কথা, মাথাটা খুব ধরেছে। মেহরিন সামনে সোফায় বসে বলল, চশমা পরা দেখেই বুঝেছিলাম আপনার মাথা ব্যথা, তাই নিজে থেকেই বানিয়ে আনলাম। তালহা কফিতে চুমুক দিয়ে সোফায় গায়ে দিয়ে বলল। আমাকে নিয়ে একটু বেশি ভাবছে বোধ হয়। মেহরিন টিটকিরি মেরে বলে উঠল, কেন? অন্য ছেলে নিয়েও ভাববো নাকি? কথাটা শুনতেই তালহা চোয়াল শক্ত হয়ে ওঠে। সরু চোখে তাকিয়ে বলল, অন্য ছেড়ে চিন্তা মাথায় আসলে একদম জানে মেরে ফেলবো। মুহূর্তে মেহরিন চুপ করে যায়। বুঝতে পারছে তালহাকে রাগিয়ে দিচ্ছে সে, তাই আর কথা না বাড়িয়ে চুপচাপ চা খেতে লাগে। তিতলি বেগম ফ্রেশ হয়ে নামতেই তালহা তাকে বলে বেরিয়ে পড়ল। মেডিকেল যাবে আবার। সিলেট থেকে তারা এসে পড়েছে। রাতে তাদের নিয়েই ফিরবে সে। রাত 11টা বেজে 30 মিনিট। তালহারা মেডিকেল থেকে সদ্য বাসায় ফিরেছে। সঙ্গে আছে তালহার মামাতো ভাই বোন, ছোট মামি, মামা আর নানুরা। তাহসানের বাবা মা ছেলের সঙ্গে মেডিকেলে থাকবে তাই আসেননি। আর তাদের সাথে রয়েছে মারুফ, অর্থাৎ তালহা ছোট মামা ছেলে। তাই তালহা বাসায় চলে এসছে। বাড়ির সবাই তাদের আগমনের জন্য অপেক্ষায় ছিল। বাসায় ঢুকতেই ফারিহা ও রাফা ঝাঁপিয়ে পড়ল মেহরিন ও তাহিয়ার ওপর। অনেকদিন পর দেখা হওয়ায় সকলেই উচ্ছ্বাসিত। তনিমার সঙ্গে ইতিমধ্যে মেহরিনদের ভাব জমে গেছে, তাই তার সঙ্গেও রাফাদের যথেষ্ট ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। বাকিরাও একে একে সকলের সঙ্গে টুকটাক ভালো মন্দ কথায় ব্যস্ত। রাত 12টা 15 বাজে। সকলেই রাতের খাবার খেয়ে ড্রয়িং রুমে বসে আছে, শুধু তালহা আর তার মামা চাচারা বাদে। ফারহা আর তালহার ছোট মামি তাহেরা বেগম তনিমাকে মাঝে রেখে বসে আছে, আর বাকিরাও আশেপাশে সোফায় চেয়ারে তাদের ঘিরে বসে আছেন। এ মুহূর্তে সবার মধ্যমণি একজনই, তা হলো তনিমা। ফারহা তো তাকে স্নেহে দু একবার জড়িয়ে ধরে আদর করেও দিয়েছে। ফারহা আবেগে ভরা কণ্ঠে বারবার বলছে, তোমাকে কি বলেছে ধন্যবাদ দেব? আমার ভাইয়া, আমাদের পুরো পরিবারের জান বাঁচিয়েছো তুমি। ভাইয়া কিছু হলে মাঝে পাগল হয়ে যেতেন। সবার এত এত প্রশংসায় তনিমার লজ্জায় গা লাল হয়ে উঠছে। নিজের নামে সরাসরি এত প্রশংসা কি শোনা যায়? তাকে থামাতে ফারহার হাত আলতো করে ধরে মুচকি হেসে বলল, আপু, এভাবে বলবে না। আমি তো শুধু আমার দায়িত্বটাই পালন করেছি। একজন মানুষকে বিপদে ফেলে রেখে চলে যাওয়া কখনোই ঠিক নয়। যেখানে পারি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। মানুষ হিসেবে দায়িত্ব শুধু নিজের প্রতি নয়, অন্যের প্রতিও সমানভাবে থাকে। আমি শুধু আমার কাজটা করেছি, তাই দয়া করে আমাকে বাড়তি প্রশংসা করবেন না। তার এমন গোছানো পরিপক্ক কথাবার্তায় সবার মুখে হাসি ফুটে উঠল। মেয়েটা বয়সে ছোট হলেও কথাবার্তা সুন্দর বলে, এতে তো সকলের মন জয় করে নেয়। তালহার নানু হাতের ইশারায় কাছে ডাকলে তনিমা উঠে গিয়ে তার পাশে বসে। নানু তার চেহারায় হাত বুলিয়ে আলতো করে থুতনি ধরে মমতা ভরা হাসিতে বললেন, অনেক গুছিয়ে কথা বলতে পারো দেখছি। মাশাল্লাহ, যেমন তোমার কাজকর্ম তেমন তোমার কথাবার্তাও। এমন মন মানসিকতার মেয়ে কজনই বা হয়? তনিমাকে সবাই এত মাথায় তুলছে দেখে ঋতুর মেজাজ একেবারে বিগড়ে গেল। তার মনে তো একটাই কথা ঘুরপাক খাচ্ছে,
এই মেয়েটাকে নিয়ে এত মাতামাতি কেন? যার নেই ঠিকঠাক পরিচয়, নেই নিজের বাড়ি, নেই কোনো ঠিকানা, তাকে নিয়ে এভাবে নাচার কি দরকার? সাহায্য করেছে টাকা দিয়ে, বিদায় করো, শেষ। বিরক্তি যেন বেড়েই চলেছে তার ভেতরে, তাই কথার মাঝে ফোড়ন কেটে বলে উঠল, এটাকে গুছিয়ে কথা বলে না, এটাকে বেশি কথা বলে। বাচাল মেয়ে সব বিষয়ে খালি পক পক করে। ঋতুর ঠেস মারা কথায় তনিমা পিটপিট চোখে তাকিয়ে রইল তার দিকে। পাল্টা ঠেস মারতে মুখ খুলছিলই, ঠিক তখন মেহরিনের কথায় থেমে যায় সে। আপু, এভাবে কেন বলছেন? ও তো খারাপ কিছু বলেনি। মেহরিনের মুখ থেকে উত্তরটা বেরিয়েই যেন ঋতুর মনের আগুনে আরো ঘি পড়ল। চোখ মুখ শক্ত করে ঝাড়ি মেরে বলে উঠল, ওই মেয়ে দেখা দেখি তোমার মুখে খই ফুটতে শুরু করেছে নাকি? কথা শিখে যাচ্ছ? কথাটুকু শুনেই মেহরিন চুপসে গেল। ঋতুর আচরণ ঘরটাকে মুহূর্তে ভারী করে তুলল। সে তো ভালোভাবেই কথা বলছিল, তবুও ঋতু তার সঙ্গে এমন আচরণ। মেহরিনের মনটা নিমিষে খারাপ হয়ে গেল। ঋতুর সাথে মিশতে সে বহু চেষ্টা করেছে, কিন্তু অপমান ছাড়া ঋতুর মুখ থেকে একটা ভালো কথাও সে কখনো পায়নি। তবে এসব নিয়ে মেহরিন সাধারণত ভাবেও না। সে জানে 10 জনের মধ্যে 2 জন তো তারা হবেই। ওদের মানিয়ে নিয়ে চলতে পারলেই জীবন সহজ। এই ভাবনা থেকে মেহরিন এবারও দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করে নিল। বাকিরাও ঋতুর আচরণে চোখ মেরে গেল। কারোরই ভালো লাগেনি ব্যাপারটা। তানিয়া বেগম এত মেহমানদের সামনে মেয়েকে কি বলবেন না বলবেন তাই লজ্জায় নিশ্চুপ বসে রইলেন। তালহা থাকলে অবশ্য সঙ্গে সঙ্গে ঋতুকে ঝাড়ি দিত তার ব্যবহারে, কিন্তু সে তো উপরে, হয়তো অফিসের কাজে ব্যস্ত। মেহরিন একবার উকি দিয়ে দেখেছিল ল্যাপটপে ডুবে আছে মহাশয়। তবে নীরবতার মাঝখান থেকে একজন মজার ছলে ঋতুকে পাল্টা জবাব দিয়ে বসল, পাশের বাসার কিছু আন্টি থাকে না, তাদের সামনে বেশি কথা বললে বাঁচা, কম কথা বললে বোকা, আর হঠাৎ করে কথা বললে ও মা গো, কথা শিখে গেছে। আমার তো মনে হয় ঋতু আপুর মাঝেও সেই পাশের বাসার আন্টির ভূতেরই ভর করেছে। নীরবতার মাঝে তনিমার এমন কথায় হঠাৎ চারদিকে সকলে ফেটে পড়ল হাসিতে। এক একজন তো হাসতে হাসতে বলছে ঋতুর উপর নাকি সত্যিই পাশের বাসার আন্টির ভূত ভর করেছে। সবার এই খিলখিল হাসি ঋতুকে আরও রাগিয়ে তুলল। সে কটমট চোখে তনিমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর গটগট পায়ে জায়গা থেকে উঠে সোজা উপরের দিকে হাঁটা দিল। যেতে যেতে রাগে গজগজ করে বলে উঠল, বেহায়া মেয়ে বেশি কথা বলে। ঋতু যেতেই তানিয়া বেগম তনিমার দিকে তাকিয়ে নরম কণ্ঠে বললেন, কিছু মনে করিস না মা, ঋতুটা একটু তেরা স্বভাবের। তনিমা মাথা নেড়ে আশ্বাস দিল সে কিছু মনে করেনি, কিন্তু পেটের কথা চেপে রাখল না। হাসি মুখে তৎক্ষণাৎ প্রশ্ন ছুড়ে দিল, আন্টি, ঋতু আপুকে পেটে নিয়ে তুমি কাকে বেশি দেখতে, রিনা খানকে নাকি ঘসিটি বেগমকে? এক মুহূর্তে আবার পুরো ড্রয়িং রুম জুড়ে হাসির রোল পড়ে গেল। সকলেই গল্প আড্ডা আর হাসাহাসিতে মেতে আছে। এসবের ফাঁকে হঠাৎ ফারহা চুপচাপ উঠে রান্নাঘরের দিকে চলে গেল। মেহরিন লক্ষ্য করলেও তেমন গুরুত্ব দিল না, কিন্তু প্রায় 5 মিনিট পর রান্নাঘর থেকে কফির মগ হাতে বেরিয়ে আসতে দেখে মেহরিনের বুকটা ধক করে উঠল। ফারহা সোজা উপরের দিকে উঠছে, বোঝাই যাচ্ছে এই কফিটা তালহার জন্যই নেওয়া। মুহূর্তে মেহরিনের মনটা গুছিয়ে রাখা সব ভাবনা সহ ধপ করে নিচে নেমে গেল। সে তো ভেবেছিল সবাই একটু রুমে গেলে কফির বাহানায় চুপে চুপে তালহার রুমে যাবে, তার সাথে একটু কথা বলবে, কিন্তু ফারহা যেন সেই সুযোগটাই হাতিয়ে নিল। তপ্ত শ্বাস ফেলে মেহরিন চুপচাপ বসে রইল। অকারণ মন খারাপের ভারটা যেন ধীরে ধীরে তার বুকের উপর জমতে লাগলো। এভাবে আরও 10 মিনিট কেটে যায়, তবু ফারহার আসার কোনো খোঁজ নেই। ধীরে ধীরে মেহরিনের ভেতরের অস্থিরতাগুলো মাথা তোলে। ফারহা কি এখনও তালহার রুমে আছে? মেয়েটার তালহার প্রতি যত্নশীল আচরণগুলো মেহরিনের একদমই ভালো লাগে না। এত মানুষ থাকতে কেন শুধু তালহার কাছেই তাকে যেতে হয়? এ প্রশ্নটা মেহরিনের মনে বারবার খোঁচা দেয়। তবে নিজেকে বারবার বোঝাতে চায়, ওরা নর্মাল ভাই বোনের মতো। আমি নিশ্চয়ই বেশি ভাবছি, কিন্তু তালহার বড় মামির সেই প্রথম দিনকার জামাই বলে সম্বোধনটা মনে আজও কাটার মতো লেগে আছে। চাইলেও তুলে ফেলতে পারছে না। উল্টো মনে মনে ভয়টা আরও গভীরে গেঁথে যাচ্ছে। হঠাৎই বুকের মধ্যে একটা আশঙ্কা দানা বাঁধে। যদি সত্যি এই কথায় কোনো গোপন ইঙ্গিত থাকে, যদি তার আশঙ্কায় সত্যি হয়ে দাঁড়ায়,
তাহলে তার অবস্থাটা কি হবে? তালহাকে কেন্দ্র করেই তো মেহরিন আজকাল নিজেকে দাঁড় করিয়েছে। দিনের শুরু হয় তাকে ভেবে, শেষও হয় তাকে ভেবেই। তালহা যেন তার মেরুদণ্ড, যে না থাকলে সে সোজা ঘুরে দাঁড়াতেও পারবে না। তার পুরো পৃথিবীটাই তালহার চারপাশ ঘুরে। সেই মানুষটাকে অন্য কারো হাতের ছায়ায় হারিয়ে ফেলার চিন্তা মেহরিনের মনে ধীরে ধীরে ঘন কুয়াশার মতো ভয় তৈরি করছে, যা তাকে প্রতি মুহূর্তে আরো দুর্বল করে তুলছে। আর বসে থাকতে পারল না, বাহানা দিয়ে উঠে ওপরে চলে গেল সে। তালহা দরজার সামনে দিয়ে দু একবার চক্কর দিল, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ শোনা যায়নি। দরজা বন্ধ। অশান্তির এই নিঃশব্দ চাপ যেন তার দম বন্ধ করে দিচ্ছিল। ভেতরে তালহা আছে নাকি নেই এই চিন্তায় সে একাকার। কি করবে, কিভাবে যাবে, এই ভাবনাগুলো ঘিরে ঘিরে মাথা ভারী হয়ে যাচ্ছিল। হঠাৎ মাথায় একটা আইডিয়া আসতেই দৌড়ে নিজের ঘরে ফিরে গেল। হাতে খাতা কলম নিয়ে আবার তালহার রুমের সামনে এসে দাঁড়ালো। কিছু না ভেবে দ্রুত পায়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। ঢুকতেই চোখে পড়ল সোফায় বসা তালহাকে। হাঁটুতে ল্যাপটপ রেখে চশমা চোখে মনোযোগের সঙ্গে কাজ করছে। টি টেবিলে রাখা কফির মগটিও তার নজরে পড়ল। তা দেখতে হঠাৎই হালকা রাগ লাগলো। এদিকে তালহার মনোযোগ হঠাৎ নষ্ট হয় কারো আগমনে। চোখ তুলে তাকাতে মেহরিনের মুখটা দেখে আলতো হেসে ওঠে, তবে পর মুহূর্তেই হাসিটা মিলিয়ে যায়। দ্রুত উঠে গিয়ে দরজাটি ভেতর থেকে লাগিয়ে মেহরিনের সামনে এসে দাঁড়ায়, পকেটে হাত দিয়ে। এদিকে মেহরিন আশপাশে চোখ বোলাতে ব্যস্ত। সে খুঁজছে ফারহা আছে কিনা। সামনে যে তালহা দাঁড়িয়ে সে খেয়াল নেই, তবে তালহার কথায় তার ধ্যান ভাঙে। সঙ্গে সঙ্গে সে তার দিকে তাকায়। হঠাৎ কি মনে করে? তালহার প্রশ্নে মেহরিন আমতা আমতা করতে লাগে। সে তো নিজের সন্দেহ দূর করতে এসেছিল, তবে তা বলা সম্ভব নয়। মাথা নেড়ে বলল, আসলে আমি একটা ম্যাথ বুঝিনি, একটু বুঝিয়ে দিন। মেহরিনের কথায় কয়েক পলক তার চোখের দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে। মেয়েটি নেহাতই মিথ্যে বলছে, তা তার চোখ দেখেই বোঝা যাচ্ছে। তালহা হাত দিয়ে সোফার দিকে ইশারা করে বলল, বসুন ম্যাম। মেহরিন গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে বসে পড়ে। তার পাশেই তালহা তৎক্ষণাৎ বসেছে, তবে তার সেদিকে খেয়াল নেই। তার চোখ বারান্দায়, কারণ বারান্দার দরজা খোলা। ফারহা কি ওখানে? এখানে না থাকলে কোথায় থাকবে? নিচে তো নেই। মেহরিনের এত হাসপাস লক্ষ্য করে তালহা কপাল কুঁচকে জিজ্ঞেস করল। এনিথিং রং? তালহার গলায় চমকে উঠে তার দিকে ফিরে বলল, না না। তাহলে দেখান কোনটা বুঝেননি। মেহরিন ছটফট হাতে একটা পেজ বের করে আগের করা একটা অঙ্ক বের করে সামনে রাখলো। তারপর সেটা দেখিয়ে বলল, এটা এটা বুঝিনি আমি। তার কথা শুনে তালহা কয়েক সেকেন্ড নিশ্চুপ দাঁড়িয়ে মেহরিনের দিকে তাকিয়ে রইল। তার এহেন চাহনিতে মেহরিন কিছুটা থতমত খায়। তালহা কি তবে তার আসল উদ্দেশ্য বুঝে ফেলেছে? চোখের চাহনি তো তাই বলছে। ছি, যদি বুঝে তো তাকে কি ভাববে? এই ভাবনার মাঝে হঠাৎ তালহা মেহরিনের হাত থেকে কলমটা সরিয়ে টি টেবিলে রেখে দেয়। তারপর মেহরিনের কোলের ওপর নিজের মাথা রেখে সোফায় শুয়ে পড়ল। তালহার এই আচরণে মেহরিন হকচকিয়ে তাকিয়ে রইল। হঠাৎ ছোঁয়ায় যেন মেয়েটি জমে গিয়ে স্ট্যাচু হয়ে গেছে। চোখ বড় বড় করে কোলের ওপর রাখা তালহার মুখটা দেখছে। তালহাও চুপচাপ তাকিয়ে কিছুক্ষণ মেহরিনকে নীরবে দেখে তারপর তার অবস্থা বুঝতে পেরে ঠোঁট প্রসারিত করে টেরি স্মাইল দেয়। মেহরিনের হতবাক অবস্থা যেন আরও বেড়ে উঠছে। চোখ যেন কোটর থেকে বের হওয়ার উপক্রম। তালহার আচরণ তাকে দিনকে দিন বিস্ময়ের চরম পর্যায়ে নিয়ে যাচ্ছে। তালহা মেহরিনের এক হাত নিয়ে নিজের চুলের ওপর মৃত ছোঁয়ায়, অতঃপর নরম কণ্ঠে তালহা বলল, আপনি ম্যাথটা ভালো করেই পারেন, এখন আসল কথায় আসুন। তালহার কথায় থমকে যাওয়া চেহারা আরো ফ্যাকাশে হয়ে উঠল। মেহরিনের মন কেমন যেন ঘুমন্ত খাম থেকে ঝপ করে উঠল। চোর ধরা পড়ার মতো অবস্থা এখন তার। তবে ফারহার ব্যাপারটা বলা যাবে না, তাই ইনিয়ে বিনিয়ে বলল, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছিল। কথাটা শুনতেই তালহা হালকা করে মুচকি হাসল। সেই হাসি দেখে মেহরিন এবার চুলে হাত বোলাতে বোলাতে অসন্তুষ্ট কণ্ঠে বলল, আপনি হাসলে দাঁত বের করে হাসবেন। তালহা ভ্রুকুচকে তাকিয়ে জিজ্ঞেস করল, কেন? মেহরিন এক চিলতে হেসে বলল,
ওভাবে হাসলে আপনার বাম দিকের গ্যাস দাঁতটা বের হয়ে আসে, তখন অনেক সুন্দর লাগে দেখতে। তার কথাতে এবার তালহা দাঁত বের করেই হেসে উঠল। মেয়েটির কথার সঙ্গে সঙ্গেই কেমন যেন মুখে এক অপ্রকাশ্য উচ্ছ্বাস ছড়িয়ে পড়ল। তার হাসি দেখে মেহরিনও হালকা করে হেসে বলল। এবার ঠিক আছে। এক পর্যায়ে তালহা এক হাত মেহরিনের চুলের পেছনে নিয়ে মাথা ধরে, হালকা টানে তার মুখটি নিজের মুখের একদম কাছাকাছি নিয়ে আসে। পরপরই নাকের সাথে নাক ঘষে বলে উঠল। একটু চুল টেনে দিবেন ম্যাডাম? মেহরিন সঙ্গে সঙ্গে মাথা ঝাঁকিয়ে আস্তে আস্তে নরম হাতজোড়া দিয়ে চুল টানতে লাগলো। তালহা চোখ বন্ধ করে নেয় আরামে। ঘন ঘন শ্বাস নিচ্ছে সে, যেন দেহের প্রতিটা ক্লান্তি ধীরে ধীরে মুছে যাচ্ছে। চেহারায় স্পষ্ট অসুস্থতা, যা এতক্ষণ মেডিকেলে থাকার প্রভাব। এক হাতে চুল টানছে, অন্য হাতে কপাল টিপছে মেহরিন। এর মাঝে একবার নিচু কণ্ঠে জিজ্ঞেস করলো। খুব টায়ার্ড আপনি? তালহা চোখ বোঝা অবস্থাতেই মৃদু হেসে বলল। তবে এখন আপনার সেবায় সব ক্লান্তি দূর হয়ে গেছে। তালহার কথায় মেহরিন হেসে ফেলল শব্দ করে। হাসি শব্দ শুনেই তালহা চোখ খুলে এক পলক তাকালো। মেহরিনের হাসি মাখা মুখটা তার দৃষ্টিতে ধরা পড়ল। তা দেখে আবারও চোখ বন্ধ করে নিল সে। তালহা চোখ বন্ধ হতে মেহরিনও হাসি চেপে নিল। তারপর আবারও যত্ন করে তার চুলগুলো টেনে দিতে লাগলো। তালহার এই ঘরটায় এলে মেহরিনের ভীষণ ভালো লাগে। এই ঘরের প্রতিটা কোণায় যেন শুধু তালহার গন্ধ, তালহার স্পর্শ, তালহার ছোঁয়া। থাকতে ভীষণ ইচ্ছেও করে, তবে থাকবার মতো অধিকার থাকলেও পরিস্থিতি নেই। এ ভেবে তার বুকটা হালকা চিনচিন করে ওঠে। মনে প্রশ্ন জাগে, তাদের বিয়েটার কথা এই পরিবারের কেউ কোনোদিন জানতে পারবে? আর জানলেও তাকে মেনে নিবে তো? ভাবতে ভাবতেই কয়েক মিনিট কেটে যায়। তালহা তখনও চোখ বন্ধ করে শুয়ে আছে। মেহরিন ধরে নিয়েছে তালহা ঘুমিয়ে পড়েছে, আর সেই সুযোগেই সে খেলতে শুরু করেছে তালহার চুল নিয়ে। কখনো লাভ বানাচ্ছে, তো কখনো আবার মেয়েদের মতো করে উপরে বেঁধে দিচ্ছে। তার এমন কর্মকাণ্ডখানার মাঝখানে হঠাৎ তালহা নিচু স্বরে ডেকে উঠল। মেহরিন। তালহার মুখে হঠাৎ নিজের নাম শুনে হাত থেমে যায়। মেহরিনের ভেতর যেন একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। কেমন অচেনা উচ্ছ্বাস আর মৃদু লাজ মুখে ভেসে উঠল। পরক্ষণেই ঠোঁটের কোণটা নরমভাবে হাসিতে বাঁক নিল। তার মনটা হঠাৎ কেমন গরম হয়ে উঠল। হৃদয় যেন দ্রুত তালে ধাক ধাক করতে লাগলো। কথার মাঝে ভালোবাসার মানুষের মুখে নিজের পুরো নাম শুনলেই মেয়েরা যেন মুহূর্তে গলে যায়। এক অদ্ভুত ভালো লাগায় ভেসে ওঠে মেয়েদের মন। আর ছেলেরা এই ছোট্ট কিন্তু শক্তিশালী কৌশলটি বেশ চতুরভাবে ব্যবহার করে, মেয়েদের অনুভূতিকে নরম করতে এবং মন জয় করতে। যেমনটা তালহা করছে। সে আবারও ডেকে উঠল মেহরিনের নাম ধরে, আরো কোমল কণ্ঠে। মেহরিন। মেহরিন ধীর গলায় জবাব দিল। এভাবে হুটহাট করে ঘরে আসবেন না, কেমন? কথাটা শোনার পরে মেহরিনের মনটা কেমন যেন খারাপ হয়ে যায়। আবার একটু এগোতেও লাগলো। তাকে আসতে মানা করছে। তবে কি তালহা বিরক্ত তার আশাতে? তাকে চুপ দেখে তালহার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো। মন খারাপ করলেন বুঝি? মেহরিন আস্তে করে বলল। না। তার কথা শুনতেই তালহা ফট করে তাকায়। মেহরিনের মুখে চোখ আটকে রেখে কিছু বোঝার চেষ্টা করে। কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে মৃদু কণ্ঠে বলল। তবে আপনাকে দেখে তো মনে হচ্ছে মনটা খারাপ হয়ে গেছে। কথাটা শুনে মেহরিন মাথা নিচু করে ফেলল। মাথা হালকা দোলাতে দোলাতে অভিমানী সুরে বলল। না, তেমন কিছু না। মেহরিনের এই অভিমানী সুর শুনে তালহা মনে মনে হাসল। শোয়া থেকে ধীরে উঠে বসে। মেহরিন তখনও মাথা নিচু করে বসে আছে। বিছানা থেকে উঠে গা ঝাড়া দিয়ে তালহা বেড সাইডে ছোট্ট টেবিলের দিকে এগোয়। উপরে ড্রয়ার থেকে কিছু একটা নিয়ে আবার ফিরে আসে। মেহরিনের পাশে বসে হঠাৎ তার পা ধরে। হঠাৎ কাণ্ডে মেহরিন হক চকিয়ে উঠল। দ্রুত পা সরাতে চাইলে তালহা তা আটকে দেয়। তার এক পা আলতো করে সোফার উপর তুলে রাখে। তা দেখে মেহরিন অস্থির হয়ে বলল। কি করছেন আপনি? আমার পা কেন ধরছেন? তালহা হাতের প্যাকেটটা ছিঁড়তে ছিঁড়তে শান্ত স্বরে বলল। মন খারাপ যেহেতু হয়েছে আমার জন্য, তাহলে মন ভালো করার দায়িত্বটাও তো আমার। তালহার কথায় মেহরিন চুপ করে যায়। সে মনোযোগ দিয়ে তাকিয়ে তালহা এখন কি করবে তার মন ভালো করতে তা জানতে ইচ্ছুক। তালহা হাতের প্যাকেটটা ছিঁড়ে ভেতর থেকে একজোড়া নূপুর বের করে।
তারপর সযত্নে এক পায়ে তা পরিয়ে দিতে লাগে। মেহরিনের মুখে সঙ্গে সঙ্গে হাসির রেখা ফুটে ওঠে। লোকটা সত্যি ভীষণ খেয়ালি, নিজে জখম দিল, নিজেই আবার তার চিকিৎসা করছে। নুপুর পরানোর ফাঁকে একবার চোখ তুলে মেহরিনের দিকে তাকাতেই তার হাসিটা দেখে বলল, মন ভালো হচ্ছে? মেহরিন মাথা নেড়ে হ্যাঁ বলতেই তালহা তার অন্য পাটা আলতো করে তুলে সেই পায়ে অন্য নুপুর পরাতে লাগলো। পায়ের দিকে তাকিয়ে স্বল্প স্বরে বুঝিয়ে বলল, বুঝলেন ম্যাডাম, আপনি এখন যথেষ্ট বড় হচ্ছেন, আর সকলের চোখে আমি একজন অবিবাহিত ছেলে। তো একটা অবিবাহিত ছেলের রুমে একটা প্রাপ্তবয়স্ক মেয়েকে দেখলে কি ভাববে, বুঝতে পারছেন? যদিও আপনি আমার চোখে এখন অনেক ছোট। তালহার কথায় এবার মেহরিনের মাথায় আসলো আসল ঘটনা। সে কেন তাকে তার ঘরে আসতে মানা করেছিল। সত্যিই তো, একটা ছেলের ঘরে অচেনা মেয়েকে দেখলে মানুষ খারাপই ভাববে। তবে তালহার কথা শুনে সে এবারও কোনো জবাব দিল না, শুধু মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। তা দেখে তালহা উঠে দাঁড়ায়। মেহরিনও সাথে সাথে দাঁড়িয়ে এদিক ওদিকে হাঁটতে লাগলো। নুপুরে তেমন শব্দ নেই, কিন্তু নাড়ালে কেমন যেন ভালো লাগছে। তার এই নিঃশব্দ বাচ্চামো দেখে তালহা মুচকি হেসে সামনে এসে দাঁড়ায়। তারপর হঠাৎ তার হাত ধরে বারান্দার দিকে নিয়ে গেল। মেহরিনকে নিজের সামনে এনে দুহাতে তার দুবাহু ধরে গভীর চেয়ে থেকে বলল, আপনি আমার স্ত্রী, আর আপনার সম্মান রক্ষা করার স্বামী হিসেবে আমার দায়িত্ব। আমাদের বিয়ের কথা এখনো কেউ জানে না, তাই চাই না এই সত্য জানার আগে কেউ আপনার দিকে বা আপনার চরিত্রের দিকে আঙুল তুলুক। সেই কারণেই আমি আপনাকে সুরক্ষিত রাখতে চাই, বুঝলেন? তালহা থেকে তাকে ঘিরে এমন সুরক্ষামূলক কথায় মেহরিনের মনটা পরক্ষণে নরম হয়ে উঠল, চোখ ভিজে ওঠে। তালহা থেকে নিজের প্রতি দায়িত্ব, সম্মান আর গভীর অনুভূতির অনুভব পেয়ে তৃপ্তির ঢেউ ওঠে মনে। মেহরিনের চোখে পানি দেখে তালহা বাহু থেকে হাত সরিয়ে তার দুগাল আগলে নেয় নিজের হাতের মধ্যে। চোখ মুছে হালকা স্বরে গিয়ে উঠল, তুমি তো চেয়েছিলে ঠিক এমনই একজন। দেখো না, আমি পুরোটাই তোমার ইচ্ছে মতন। তুমি আমার অনেক শখের, খুঁজে পাওয়া এক নীল প্রজাপতি। আমি রংধনু রঙে সাজিয়েছি, দেখা এক আকাশ স্বপ্নীল। মেহরিন চোখ বন্ধ করে তালহার বুকে মাথা ফেলে এলিয়ে দেয়। তালহাও খুব যত্ন করে তাকে আগলে নিল। মেহরিন হালকা ফুপিয়ে কাঁদছে, আর তালহাও তাকে কোনো বাধা দিচ্ছে না। মেয়েটা মনের সব দুঃখ যদি তার বুকে কান্নায় ভেসে বেরিয়ে যায়, তাহলে এর চেয়ে ভালো আর কি বা হতে পারে। মেহরিন ফোপাতে ফোপাতে বলল, আমার জীবনে যত মানুষকে ভালোবেসেছি তত জেনেই আমায় ছেড়ে চলে গেছে। আপনি কখনো যাবেন না তো আমার ছেড়ে? তালহা আলতো করে তার মুখটা তুলে স্পষ্ট ও দৃঢ় গলায় বলল, আমি আপনাকে আর ছাড়ছি না। রাগের বসে হয়তো দু একটা ঝাড়ি দেব, বকা দেব, কথা না শুনলে জোর খাটাবো, ধমকে দেব, ঝগড়া করবো, দরকার হলে মারামারি করব, তবে ছাড়বো না। মেহরিন চোখ ভেজা হাসিতে হেসে বলল, তাহলে আমিও আপনার পিছু ছাড়ছি না। রাত বেশ হয়ে যাওয়ায় তালহার কথা বাড়ালো না। মেহরিনও চুপচাপ দরজা খুলে বেরিয়ে গেল। বলা যায় না কখন কে দেখে ফেলে। নিঃশব্দে নিজেদের রুমে ঢুকে গেল। আজ রাতটা বেশ মজার হতে চলেছে। সব বিচ্ছুরা একসাথে, রাফা আর ফারিহাও আছে তাদের সঙ্গে। এক বিছানায় সবাই মিলে গাদাগাদি করে ঘুমাবে, এটাই তাদের মজা। সারা রাত গল্প, আড্ডা, হাসাহাসি আর লুডো খেলায় মেতে থাকবে এক একজন। সকাল 9টা বাজে। শিকদার বাড়ির গেট থেকে শুরু করে দরজা অবধি পুলিশ লাইন ধরে দাঁড়িয়ে। সকলের চোখে মুখে চিন্তার ছাপ, কেউই বুঝতে পারছে না পুলিশ কেন এসছে। শিকদার বাড়ির মেন দরজা থেকে গেট অবধি পুরো পথ জুড়ে পুলিশ সারি করে দাঁড়িয়ে। মাঝখানটায় ফাঁকা রাখা হয়েছে। সেই পথ বেয়ে ধীরে ধীরে ঢুকে আসে একটি কালো গাড়ি। দৃশ্যটা হঠাৎ দেখে সবাই অস্বস্তিতে পড়ে যায়। এত পুলিশ কেন? বিলাল সাহেব উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করতে একজন জানায়, আইনমন্ত্রী সোহেল হোসেন এসেছেন, তার নিরাপত্তার জন্য এত আয়োজন। কালো গাড়িটির পেছনে আরেকটি পুলিশের গাড়ি গেটের বাইরে অবস্থান নেয়। আইনমন্ত্রী বলে কথা, সিকিউরিটি তো থাকবেই, কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, হঠাৎ তিনি তাদের বাড়িতে কেন, তাও কাউকে কিছু না জানিয়ে। বাগানের গাছগুলোতে পানি দিচ্ছিল ফায়জা, পাশে দাঁড়িয়ে স্নেহা, তালহার মামাতো বোন। দুজনের মধ্যে ভালোই বন্ধুত্ব। দুজনে গল্প করতে করতে গাছের পরিচর্যা করছিল। ফায়জা মনোযোগ দিয়ে পানি দিচ্ছিল, স্নেহা এদিক ওদিক তাকাচ্ছিল। হঠাৎ গেট দিয়ে একসঙ্গে এত পুলিশ ঢুকতে দেখে সে থমকে যায়।
ঠিক তখনই কালো গাড়িটা বাড়ির ভেতরে ঢোকে। স্নেহা ভয় পেয়ে তাড়াতাড়ি ফাইজাকে বলল, এই ফাইজা, দেখ না তোদের বাড়িতে এত পুলিশ কেন হলো? স্নেহার কথায় ফাইজা পানি দেওয়া বন্ধ করে সোজা হয়ে দাঁড়াতেই পেছন ঘুরে নিজেও থমকে যায়। অবাক বিস্ময়ে চোখ বড় হয়ে ওঠে। তাদের বাড়ির গেট থেকে সদর দরজা পর্যন্ত টান টান পুলিশ লাইন, দুপাশে দাঁড়িয়ে। বুকের ভেতর ধক করে ওঠে। কিছু কি হয়েছে? তার ভাই নাকি আব্বু চাচু? তার কি হলো? ভয়ে তাড়াহুড়ো করে ট্যাপ বন্ধ করে বাড়ির দিকে হাঁটা শুরু করে। সদর দরজার কাছে পৌঁছাতেই আগেই কালো একটা গাড়ি থেকে নেমে আসা একজন মধ্যবয়সী লোক আর তার দুজন বডিগার্ড বাড়ির ভেতরে ঢুকে যায়। ফাইজা পেছন পেছন ভেতরে পা রাখতে যাবে, এমন সময় আবার আরেকটা গাড়ির শব্দে দাঁড়িয়ে যায়। কি হচ্ছে? একের পর এক গাড়ি কেন তাদের বাড়িতে ঢুকছে? কালো গাড়ি লোকটা যে বড় মাপের কেউ, এটা বডিগার্ড দেখে বোঝা যাচ্ছিল, কিন্তু এবার আবার কি এলো? চিন্তিত মুখে পেছন ফিরে তাকায়, দেখে সাদা রঙের আরেকটা গাড়ি গেট পেরিয়ে ঢুকছে। গাড়িটা থামতে একজন পুলিশ দরজা খুলে দেয়, আর সেখান থেকেই বেরিয়ে আসে লম্বা চওড়া গড়নের এক ছেলে। গায়ে ফর্মাল গেট আপ, চোখে কালো চশমা, এলোমেলো চুলগুলো টাইও বেঁকে আছে। দেখে বোঝা যাচ্ছে তাড়াহুড়ো করে এসছে। ফাইজা লোকটাকে দেখা মাত্রই চোখ বড় হয়ে ওঠে। কয়েক পলক না যেতেই তার চোখ মুখ লাল হয়ে যায়। এই লোক এখানে কি করছে? প্রশ্নটা মনে দগদগে হতে না হতেই রাগে তেড়ে যায় সামনের দিকে গিয়ে সরাসরি আরমানের বুক বরাবর ধাক্কা মেরে বসল সে। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে এমন অচেনা আক্রমণে আরমান চমকে ওঠে। দ্বিতীয়বার ধাক্কা মারার আগে সে ফাইজার দুই হাত চট করে ধরে ফেলে। মুহূর্তে হাত দুটো ফাইজার পেছন দিকে নিয়ে গিয়ে গাড়ির সাথে তাকে চেপে ধরে। আরমানের পাল্টা আক্রমণ একদমই আশা করেনি ফাইজা। এত লোকের সামনে তাকে এভাবে চেপে ধরায় সে ছটফট করতে শুরু করে। কটমট গলায় ঝাঁঝালো স্বরে বলে ওঠে, কেউ অভদ্র লোক, আর কত অভদ্রগিরি দেখাবেন? ছাড়ুন বলছি, মানুষ দেখছে। আরমান এক হাতে তার দুই হাত শক্ত করে চেপে ধরে রাখে, অন্য হাত দিয়ে ধীরে চশমাটা খুলে গম্ভীর চোখে ফাইজার দিকে তাকায়। মেয়েটার নাক ফুলে আছে, রাগে হিসের শব্দ বের হচ্ছে, কপাল কুঁচকে আছে, ফর্সা মুখটা কঠিন হয়ে লালচে রূপ ধারণ করেছে। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে আরমান মুখটা একদম তার সামনে এনে নিচু স্বরে বলল, অ্যান্ড ইউ স্টুপিড গার্ল, এখানে কি করছো? আমার পিছু পিছু এখানেও চলে এসেছো? কথাটা শোনা মাত্রই তেলে বেগুনে জ্বলে ওঠে ফাইজা। ঝাড়ি মেরে বলল, হে মিস্টার অভদ্রলোক, মুখ সামলে কথা বলেন। পিছু তো নিয়েছেন আপনি আমার, সেদিনও আপনি পিছু নিয়েছিলেন, আজও আপনি আমার পিছু নিয়ে বাড়ি অবধি চলে এসেছেন। কথা শেষ হতে আরমানের গম্ভীর মুখে পরিবর্তন আসে। তাকে ছেড়ে দিয়ে পকেটে এক হাত ঢুকিয়ে ঠান্ডা কণ্ঠে বলে, এতদিন জানতাম তুমি চুন্নি, কিন্তু এখন দেখি বড় মাপের ডাকাতো। আমার মানি ব্যাগ চুরি করে শান্তি হয়নি, আবার আমার বোনকে ডাকাতি করে নিয়ে এসেছো। বলতে বলতে আরমানের মুখে রাগী ভাবটা ফুটে ওঠে। ফাইজা কটমট চোখে তাকিয়ে বলল, কি যাতা বলছেন? আর আপনি এখানে এসেছেন কেন? কি চাই? আরমানের চোয়াল শক্ত হয়ে উঠেছে, কপালে নীল রগটা ফুলে উঠেছে। গলা ভারী করে বলল, ভালো করে বলো, আমার বোন কোথায়? ফাইজা কপাল কুঁচকে স্থির হয়ে যায়। কি বলছে সে? তার বোন কোথায় মানে? সে জানবে কিভাবে? ও হ্যালো, আপনার বোন কোথায় তা আপনি না জানেন আমি কেমনে জানবো? তার কথায় রাগে আরমানের গলা থরথর করে ওঠে। তাতে দাঁত চেপে চোখ লাল করে বলল, তুমি জানো না মানে? তুমি জানো, তোমার বাপও জানে। আমার বোনের যদি কিছু হয় আমি জাস্ট এ বাড়ি জ্বালিয়ে ছারখার করে দিব। বলতে বলতে ফাইজাকে পাশ কাটিয়ে হনহনিয়ে ঢুকে পড়ল তাদের বাড়িতে। ফাইজা রাগী চোখে তাকিয়ে আছে তার যাওয়ার দিকে, যেন মনে হচ্ছে হাতে এখন পাথর থাকলে তাই পেছন থেকে আরমানের মাথা বরাবর মেরে বসতো। এদিকে স্নেহা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাহিনী দেখছিল। আরমান ভেতরে যেতেই সে এগিয়ে এসে ধীর স্বরে জিজ্ঞেস করলো, ব্যাপার কি ফাইজা, চিনিস? ফাইজা এগোতে এগোতে বলল, চিনি বই কি, একদম হাড়ে হাড়ে চিনি এই বদলোককে। শিকদার বাড়ির ড্রয়িং রুমে বসে আছেন বড়রা। ছোটদের নিচে আসতে নিষেধ করেছেন, তাই সবাই ওপরের ঘরে বসে আছে। মনে যেন এক অনির্বচনীয় দোলাচল। চারপাশে পুলিশ দেখে কারো মনে শান্তি নেই। মেহেরিন তো ভয়ে কেঁদেই ফেলেছিল। সে ভেবেছিল পুলিশ তালহাকে ধরতে এসছে।
তবে তাহিয়া তাকে আশ্বস্ত করেছে, সে জানে তার ভাই এমন কোনো কাজ করতে পারে না যার জন্য পুলিশ আসবে। সকলেই টুকটাক কথা বলছে, কিন্তু তনিমা এক কোণে গুটিয়ে বসে আছে। ডান হাতে নখ কামড়াচ্ছে দাঁত দিয়ে, চোখে ভীতির আভাস। মনে হচ্ছে তার মাথার ভেতরে একটি ঝড় চলছে, ঝড় যার নাম চিন্তা। কি রে, তুই কি নিয়ে চিন্তা করছিস? তাহিয়ার প্রশ্নে তনিমার ধ্যান ভেঙে যায়। সে হড়বড় করে উত্তর দেয়, কই না তো, কিসের চিন্তা? আমি বিন্দাস, কোনো চিন্তা নেই। মেহেরিন তনিমার মুখের অভিব্যক্তি ভালো করে পরখ করে বলল, কিন্তু তোর ফেসিয়াল রিয়াকশন দেখে তো লাগছে তুই অনেক চিন্তিত। তনিমা বুক ফুলিয়ে হাত পা ছড়িয়ে বসে বলল, ধুর, আমার আবার কিসের চিন্তা? উল্টো চিন্তারা আমাকে নিয়ে চিন্তা করে। কথার মাঝে হঠাৎ নিচ থেকে তুমুল চিল্লাচিল্লি। সকলেই ভয়ে হালকা কেঁপে উঠল। কৌতূহলী মন নিয়ে আর বসে থাকতে পারল না। দ্রুত রুম থেকে বের হয়ে দোতলার করিডোরে এসে দাঁড়ালো। সোহেল হোসেন রাগে ফেটে পড়া গলায় চেঁচাচ্ছেন, আমার মেয়েকে এক্ষুনি বের করো, নয়তো খুব খারাপ হয়ে যাবে বলছি। বিল্লাল সাহেব তাড়াহুড়ো করে এগিয়ে এসে তাকে শান্ত করার চেষ্টা করেন, দুহাতে থামিয়ে সোফায় বসান। তার শান্ত স্বভাবের বিপরীতে সোহেল হোসেনের উত্তপ্ত আচরণ। তিনি স্বর নরম করে জিজ্ঞেস করেন কি হয়েছে, কেন এমন উত্তেজনা, কিন্তু সোহেল হোসেন সেসবের উত্তরই দিচ্ছেন না। তার একটাই কথা, তার মেয়েকে বের করে দিতে হবে। বেলাল সাহেব যত নরম হচ্ছেন ততই যেন আরো গরম হয়ে উঠছেন সোহেল হোসেন। আপনাদের এক একটাকে জেলের ভাত খাওয়াবো বলছি, আমার মেয়েকে বের করে আনুন। এতক্ষণ ধৈর্য ধরে থাকা তালহা চাচার প্রতি এই অসম্মান দেখে আর নিজেকে ধরে রাখতে পারে না, গম্ভীর কণ্ঠে বলে উঠল, মুখ সামনে কথা বলুন মিস্টার সোহেল হোসেন। আপনার দেশের আইনমন্ত্রী হন বা প্রাইম মিনিস্টার, আই ডোন্ট কেয়ার। আমার চাচু আপনাকে সম্মান দিয়ে কথা বলেছে, তা আপনি সম্মান দিয়ে কথা বলবেন। তালহার রাগে থরথর করা কণ্ঠ ঘরে প্রতিধ্বনিত হতেই বেলাল সাহেব তাকে শান্ত করতে কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই দরজার দিক থেকে ভেসে আসলো আরেকটি কণ্ঠ। তুই গলা নামিয়ে কথা বল, কার সামনে কিভাবে কথা বলছিস? তোর সাহস দেখে তো আমি অবাক। চোরের মায়ের বড় গলা। শব্দগুলো শুনে তালহার কপালে রগ এক মুহূর্তেই ফুলে ওঠে। দরজার দিকে তাকাতেই দেখে আরমানকে। পরক্ষণেই গায়ে চড়ে থাকা রাগ যেন মাথায় চড়ে বসেছে। আরমান সামনে এগোতেই তালহা দু কদম এগিয়ে যায়, একদম মুখোমুখি দাঁড়িয়ে। দুজনের বুক প্রায় ছুঁই ছুঁই। তালহা কাট কাট গলায় বলল,